করোনাকালের বাজেট কাল ঘাটতি 2 লাখ কোটি টাকা বাস্তবায়নের চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে জোনভিত্তিক লকডাউন শুরু, চলাফেরায় কঠোর বিধিনিষেধ, চলছে পুলিশ ও সেনা টহল। সরকারের এক মন্ত্রী ও 7 এমপি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন সিলেট সাবেক মেয়র কামরান জাফরুল্লাহর অবস্থার কিছুটা উন্নতি। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট, সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে 25 থেকে 30 গুণ বেশি দাম। এক মাসে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 2 লাখ, বাংলাদেশে 52,000, অনেকটাই নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপল রিমান্ডে, ভিসার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং করোনাকালে ক্রিকেটের বেশ কিছু নিয়ম পরিবর্তন করলো আইসিসি, বলে থুতু মাখালে কাটা যাবে 5 রান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর সকাল 10টার সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি গালি ইবনে রিয়াদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই আসছে বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জাতীয় সংসদে কাল ঘোষণা হতে যাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, যার আকার ধরা হচ্ছে 5,68,000 কোটি টাকা। বড় অঙ্কের বাজেটে থাকছে উচ্চাভিলাষী রাজস্ব আহরণের লক্ষ্য, থাকছে রেকর্ড পরিমাণ ঘাটতিও। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনার ছোবলে থমকে যাওয়া অর্থনীতি বেগবান করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী ঘোষণা করবেন 2020-21 অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আহম মোস্তফা কামালের এটি হবে দ্বিতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে থাকছে ব্যয়ের বড় বাসনা। মোট 5,68,000 কোটি টাকা হচ্ছে যার আকার। অর্থমন্ত্রী ব্যয়ের সাথে পাল্লা দিতে গিয়ে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছেন 3,82,000 কোটি টাকা। করোনার ভয়াবহতার মধ্যেও বিলাসিতা থাকছে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় 8.2%। এত ভয় পাবার দরকার নেই, কারণ এই বছর ইনফ্লেশন খুব বেশি হবে না, কারণ অর্থনীতিটা রীতিমতো অবশ হয়ে আছে। সুতরাং অর্থনীতি চাঙ্গা না থাকলে, ডিমান্ড মানুষের কাছে টাকা পয়সা অত বেশি না থাকলে পরে কিন্তু ইনফ্লেশন তত বাড়ে না। বাজেটে দৃশ্যমান উন্নয়নে ব্যয় করার লক্ষ্য 2,05,000 কোটি টাকা, আর পরিচালন ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 3,48,000 কোটিতে। এর মধ্যে অভ্যন্তরীণ খাতে ঋণ পরিশোধে ব্যয় হবে 58,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ শোধে 5,500 কোটি। বড় ব্যয় মেটাতে অর্থমন্ত্রী আয় করতে চান বেশি। জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে 3,30,000 লক্ষ্য। এর বাইরে এনবিআর বহির্ভূত কর থেকে আয় হবে 15,000 কোটি টাকা। কর ছাড়া সরকারের আদায় লক্ষ্য থাকছে 33,000 কোটি টাকা। রেভিনিউ মোবিলাইজ করতে পারবে বলে মনে হয় না, সেজন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। বাছাই করে ধনী ব্যক্তিদের, যারা দীর্ঘকাল ধরে ঋণ খেলাপি করে আসছে এবং বাইরে অর্থ পাচার করে আসছে, তাদের সেই খেলাপি ঋণের একটা অংশ যদি এবার আর্জেন্সির কথা বলে আদায় করে নিতে পারে সরকার। তবে এরপরও 1,86,000 কোটি টাকার ঘাটতি টানতে হবে আসছে বাজেটে, যা মেটাতে দেশের অভ্যন্তরের ব্যাংক থেকে নেয়ার লক্ষ্য 85,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে 20,000 কোটি, আর বৈদেশিক ঋণ থেকে নেয়ার লক্ষ্য ধরা হচ্ছে 76,000 কোটি টাকা। দেশের ভেতর থেকে ব্যাংকিং সেক্টরের ঋণ না নিয়ে আমরা যেটা বেশি প্রস্তাব করছি যে বাংলাদেশ ব্যাংক থেকে যদি তারা বাংলাদেশ সরকার ঋণ নেয়, রিফাইন্যান্স করতে পারে ব্যাংকগুলোকে, এবং তার মাধ্যমে যে সমস্ত স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়ন করা দরকার সেটা করতে পারে। এছাড়াও অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে থাকছে সহজ শর্তে কালো টাকা বিনিয়োগের সুযোগ। তবে বাজেটের জটিল সব হিসেব নিকেশের বাইরে এসে এবছরের আপৎকালীন বাজেটে মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন সব শ্রেণী পেশার মানুষ। এজন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে তার যথাযথ ব্যবহারের দিকে নজর দেওয়ার কথা বলছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনাকালে বিপর্যস্ত অর্থনীতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে দেশের কর্মসংস্থান। শুধু দেশ নয়, পুরো বিশ্বই এখন এই সংকটে। করোনা পরবর্তী পরিস্থিতি হবে আরও ভয়াবহ, তাই আসছে বাজেটে কর্মসংস্থান তৈরিতে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নাজিয়া কণার রিপোর্টে বিস্তারিত।
করোনায় বিপর্যস্ত অর্থনীতি, চাকরি হারানোর ভয়ে কোটি কোটি মানুষ, বাড়ছে দরিদ্র মানুষের হাহাকার। কেননা আয়ের পথ বন্ধ হলেও ব্যয়ের পথ প্রশস্ত, অর্থাৎ টাকা নেই তবুও খরচ করতে হবে। এমন প্রেক্ষাপটে আসছে 2020-21 অর্থ বছরের নতুন বাজেট। দেশে শুরু থেকেই বেকার সমস্যা প্রকট। করোনাকালে কাজ আছে এমন অনেকেও নতুন করে বেকার হচ্ছেন, সামনেও হবেন, এমন কথা আর শঙ্কা নয়, এখন বাস্তবতা। সেই বিবেচনায় আসছে বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। কার্যকরভাবে ওয়ান স্টপ সেল চালু করে সেবার মান উন্নত করে আমরা যাতে দেশি এবং বিদেশি সকল উদ্যোক্তাদেরকে একটি কমফোর্টেবল জোনে আনতে পারি, তাহলে কিন্তু অর্থনীতিতে গতি সঞ্চার। আর কর্মসংস্থান সৃষ্টিতে ব্যক্তি খাতের ভূমিকাই বেশি। তাই ব্যক্তি খাত যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে, কর্মসংস্থানের ঝুঁকিও ততটাই কমবে। তবে করোনা পরবর্তী বিশ্বে কাজের ধরন এবং যোগ্যতা দুটোই পাল্টে গেছে, সামনেও যাবে। ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের বিরাট অংশ হবে প্রযুক্তি নির্ভর। সেই জায়গায় খাপ খাওয়াতে জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে হবে। সুতরাং আমি মনে করি আমাদের সেক্টর ভিত্তিক এখন স্পেশালাইজেশনে যাওয়া দরকার। তাইলে কিন্তু আমরা ওই যে বিদেশি যে লোকগুলি আছে তাদেরকে রিপ্লেস করা খুব সহজ হবে, এবং এইটা যদি আমরা রিপ্লেস করতে পারি সেখান থেকে আমরা কিন্তু $6-7 বিলিয়ন সেভ করতে পারি। কর্মসংস্থান সৃষ্টিতে কেবল চাকরি নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও মনোযোগী হতে হবে সরকারকে। সে লক্ষ্যে মূলধন লাগবে, যার জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের সুবিধা দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য ফান্ড থাকতে হবে। গত বছর 100 কোটি টাকার একটা ফান্ড ছিল, সেটার কি ব্যবহার হয়েছে জানি না। এই বছর তার চেয়ে বড় আকারের ফান্ড থাকা দরকার, যা দিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে। গতানুগতিকতার বাইরে এসেই করোনাকালীন সংকট বিবেচনা করে 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিচ্ছেন তারা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণের হার বেশি হয় মঙ্গলবার রাত 12:01 থেকে পূর্ণাঙ্গ লকডাউন করা হলো রাজধানীর 27 নম্বর ওয়ার্ডের আওতাধীন রাজাবাজার এলাকা। লকডাউন শুরু হওয়ার পর থেকে এলাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পুলিশ থাকবে কঠোর অবস্থানে। শুরু হয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন এবার উন্নত বিশ্বের মতোই কঠোর লকডাউন দেখতে চান তারা। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। অবশেষে পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত 12:01 লকডাউন করা হলো রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাটি। করোনা আক্রান্ত রোগীর ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহ বন্ধ থাকবে ওই এলাকার সবগুলো প্রবেশপথ। এ সময় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে পুরো এলাকাটি। পূর্ব রাজাবাজার এলাকাটি রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা কাজ করছি। আমরা জনসচেতনতা বৃদ্ধি, সাথে সাথে জনসাধারণ এবং যানবাহনের চলাচল যে নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। রাতেই শুরু হয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল। এলাকার বাসিন্দাদের চলাচল নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। বাইরে থেকে যাতে ভিতরে লোক না আসতে পারে এটা আমরা নিশ্চিত করব, এবং যে সংস্থাগুলো কাজ করছে তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেটাও আমরা নিয়ন্ত্রণ এনে, তারপর তাদের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো সমাধানপূর্বক আমরা তাদেরকে সাহায্য করব। দরিদ্র মানুষের জন্য আমাদের কাছে আগের থেকেই গত 2.5 মাস তো আমরা কাজ করতেছি। আমাদের কাছে দরিদ্রের একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা আমাদের ত্রাণের ব্যবস্থা রাখছি। এর আগে সারাদিন রাজাবাজার এলাকায় মাইকিং করে জানানো হয় রাত থেকেই কার্যকর হচ্ছে পূর্ণাঙ্গ লকডাউন। পরবর্তীতে রাজধানীর ওয়ারিসহ রেড জোনের আওতায় থাকা এলাকাগুলোতেও পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সরকারের এক মন্ত্রী এবং 7 জন সংসদ সদস্য, এর মধ্যে একজন সুস্থ হয়ে গেলেও বাকিরা চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বদরুদ্দিন আহমেদ কামরানও। করোনা আক্রান্তের তালিকায় আছেন যুক্তফ্রন্ট নেতা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণে বাদ যাননি আইন প্রণেতারাও। সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত রোববার আক্রান্ত হওয়ার পর তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে সংকটাপন্ন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। যে ওনার অবস্থা অপরিবর্তিতই আছেন, কিন্তু ডিটেরিয়েট করে নাই, খারাপ হয় নাই, এটাই হলো আমাদের আশার কথা। আর আরেকটা আশার কথা হলো আজকে সকালে কালকে ওনার করোনার রিপোর্ট নেওয়া হয়েছিল, সেটা নেগেটিভ এসছে। আক্রান্ত সংসদ সদস্যদের মধ্যে আছেন নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া 5-এর এবাদুল করিম, চট্টগ্রাম 16 আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, জামালপুর 2-এর ফরিদুল হক খান এবং যশোর 4 আসনের রণজিৎ কুমার রায়। তবে এদের মধ্যে শহীদুজ্জামান সরকার এরই মধ্যে সুস্থ হয়েছেন বলে জানা গেছে। করোনা উপসর্গ এবং শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। কোভিড পজিটিভ হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানও। জানা গেছে সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজনীতিক এবং জনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তাকে নিয়মিত অক্সিজেন দেয়া হচ্ছে। এছাড়া কিডনি রোগে আক্রান্ত ডক্টর জাফরুল্লাহকে প্রতিদিনই ডায়ালাইসিস করাতে হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিয়ন্ত্রণহীন করোনা উপসর্গের ওষুধের বাজার। স্কাবোসুইক্স, ইভেরাসুইক্স, ডক্সিকেপ, জিংবি এমনকি 10 টাকা মূল্যের নাপা এক্সট্রা ও সিবিটের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের ক্ষোভ। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করছে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা যতই বাড়ছে একই সাথে কমতে শুরু করেছে ওষুধ সরবরাহের সংখ্যা। পর্যাপ্ত ওষুধ না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন আক্রান্ত রোগী ও তার স্বজনরা। যেমন ইনহেলারটা লাগতেছে সবচেয়ে বেশি, এখন অক্সিজেনটা লাগতেছে, এটা তো আছেই। তো এগুলো দামগুলো কমানো উচিত। তো মানুষের মধ্যে তো মূল্যবোধটা নাই যে এই মানে একটা মানে কতগুলো মানুষ ইনফেক্টেড, সো এখানে আমাদের দাম কমানো উচিত, সেই জায়গায় আমরা বাড়াইতেছি। আমি গত কয়েকদিনে যা দেখলাম এক এক জায়গায় এক এক রকম দাম নিচ্ছে। এগুলো তো অসাধু ব্যবসায়ীরা, এগুলোর সাথে আমরা কিভাবে কোপ করবো জানি না। ঔষধ কোম্পানির এই প্রতিনিধি জানান বাজারে কিভাবে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ওষুধের দাম। কোম্পানি ডিক্লিয়ারলি বাড়ে না, কিন্তু কাস্টমারের চাহিদাটাকে এক প্রকার ব্ল্যাকমেইল করছে আপনার দোকানদার। করোনা রিলেটেড যে মেডিসিনগুলো আছে, সিবিট এক পাতার দাম হচ্ছে 20 টাকা। এই সিবিট এখন কোনো দোকানে 30 টাকা পাতা বিক্রি করতেছে। এরপরে ধরেন আইভেরা 6, এটা এক পাতার দাম হলো আপনার 40 টাকা, এটা দেখা গেল 100 টাকাও বিক্রি করতেছে। তারপরে আপনার স্কেবো 6, তারপরে আপনার দেখা গেল যে কেবিক্সি, এগুলো আপনার 120 টাকারটা 150 টাকা। তারপরে হলো আপনার ফেক্সিফেনাডিন শর্ট, ম্যাক্সিমাম কোম্পানি ফেক্সিফেনাডিন শর্ট, এটার দামটা আপনার 80 টাকারটা অনেক সময় 90 টাকা 100 টাকা এরকম হচ্ছে। স্কেবো 6 আপনার এটা চাহিদাটা অনেক বেশি, এইটাতেই আপনার বেশি দুর্নীতিটা হচ্ছে। পাইকারি ওষুধ বিক্রেতারা দোষারোপ করছেন খুচরা বিক্রেতা ও ওষুধ কোম্পানিগুলোকে। আমরা অর্ডার দিলেও কোম্পানির কাছ থেকে পাইতেছি না, নাপাটাও না পাই, সেগুলো এখন মানুষের চাহিদা বেশি কিন্তু সরবরাহ আমাদের কম। সুবিধাবতী কিছু ব্যবসায়ী আছে মহল্লার ভিতরে, ওরা দাম যা লেখা আছে তার চেয়ে বেশি নিতেছে, কিছু সুবিধা ভোগ করতেছে। মহামারী ভাইরাসের এই ক্রান্তিকালে ওষুধ প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান করোনা আক্রান্ত রোগীর স্বজনরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সাভার ও আশুলিয়ায় ক্রমে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, যার বেশিরভাগই পোশাক শ্রমিক। শ্রমিকদের আসা যাওয়া এবং কারখানার ভেতরে শতভাগ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। যদিও কারখানা মালিকরা বলছেন নিয়ম মেনেই কাজ পরিচালনা করছেন তারা। নাজমুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাভার ও আশুলিয়ায় করোনা ভাইরাসের বিস্তার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, সাভারে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 816 জন, যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। এরই মধ্যে মারা গেছে 29 জন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রশাসনকে সহযোগিতা করুন, নিজে সুস্থ থাকুন, সাভারকে সুস্থ রাখুন, দেশকে সুস্থ রাখুন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পোশাক শ্রমিকরা। গাড়ি ঘোড়া সবই চলে, কারণের কোনো নিয়মকরণ আছে নাকি? স্প্রে দেওয়া হয়, বারে বারে সাবান দিয়ে হাত দেওয়া হয়। সরকারি লোক যে হিসেবে বলে তাতে তো ওই হিসেবে ততটা না।
পরিবর্তিত এই পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ছাঁটাই আতঙ্ক থেকেও তাদেরকে মুক্ত রাখার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। করে দেখেছি এবং বিভিন্ন শ্রমিকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আসলে স্বাস্থ্যবিধি যে শর্ত সাপেক্ষে ফ্যাক্টরিগুলো খোলার কথা ছিল সেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা মালিক শ্রমিক সবাই একসাথে মোকাবেলাও করতে চাই এবং সেটা শ্রমিকের চাকরি নিশ্চিত করে শ্রমিকদের যাতে এই দুঃসময়ে চাকরি না যায়। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি এই কারখানা মালিকের। তাদের যথাযোগ্য সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কাজ করানো হচ্ছে, এতে করে শ্রমিকরা স্বাস্থ্য মেনটেন হচ্ছে এবং তারা সুন্দরভাবে কাজ করতেছে, এতে করে আক্রান্ত হওয়ার কোনো সুযোগ তাদের মধ্যে নেই। শ্রমিক নেতাদের মতে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে কারখানা মালিকদের আরও কাজ করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 30 দিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ, মৃত্যু 5,500-এর বেশি। একই সময়ে পাকিস্তানে আক্রান্ত বেড়েছে 72,000 আর বাংলাদেশে 52,000। তবে করোনা অনেকটা নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা না গেলে বিপদ বাড়বে সামনে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই যেন খারাপের দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর করোনা পরিস্থিতি। বিশেষ করে ভারত এবং পাকিস্তানে বেশ দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। সুখকর নয় বাংলাদেশের অবস্থাও। গত 8 মে থেকে 7 জুন বিগত এই 1 মাসের করোনার তথ্য বিশ্লেষণ বলছে ভারতে গেল 30 দিনেই নতুন করে আক্রান্ত হয়েছে 1,97,000 মানুষ। একই সময়ে পাকিস্তানে আক্রান্ত 72,000-এর বেশি আর বাংলাদেশে গত 1 মাসে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 52,000-এর বেশি। একইভাবে মৃত্যুর মিছিলেও এগিয়ে ভারত। 1 মাসে ভারতে করোনায় মারা গেছে 5,222 জন, পাকিস্তানে 1,503 এবং বাংলাদেশে 1 মাসে মৃত্যু হয়েছে 682 জনের। এই দেশগুলোর সংক্রমণটা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং আশঙ্কা আছে হঠাৎ করে কোনো জায়গায় সংক্রমণ বিস্ফোরণ ঘটতে পারে। ভারত এবং বাংলাদেশে কোভিড-19 যে স্ট্রেনটা আক্রমণ করেছে এটির ভিরুলেন্সি মানে আক্রমণের গতি অনেক বেশি, যদিও তীব্রতা কম, অর্থাৎ মৃত্যুর হার কম কিন্তু তার দ্রুত ছড়ায়। আশঙ্কা করা হচ্ছে যেখানে হঠাৎ করে দ্রুত রোগীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে এবং ক্ষয়ক্ষতিও বাড়তে পারে, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বা চীনের উহানে হয়েছিল। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা নিয়ন্ত্রণে বেশ ভালো অবস্থায় নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। গত 1 মাসে শ্রীলঙ্কায় নতুন আক্রান্ত মাত্র 1,000, নেপালে আক্রান্ত 3,340 আর ভুটানে 1 মাসে আক্রান্ত মাত্র 52 জন। বিগত 1 মাসে নেপালে মারা গেছে 14 জন, শ্রীলঙ্কায় মৃত্যু মাত্র 2 জনের আর এখন পর্যন্ত ভুটানে কারো জীবন কেড়ে নিতে পারেনি করোনা। তো সেটা ঠেকানোর জন্যই সর্বাত্মক প্রচেষ্টা চলছে এবং সেজন্যই বাংলাদেশেও লাল এলাকা, হলুদ এলাকা, সবুজ এলাকা করা হয়েছে, ভারতেও তাই। করোনা ভাইরাস সম্পর্কে আমরা খুব কম জানি এবং সামনে কি ঘটবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব না। তবে দক্ষিণ এশিয়ার এমন চিত্র যেন কিছুই নয় করোনার বর্তমান হটস্পট ব্রাজিলের কাছে। গেল 1 মাসে ব্রাজিলে আক্রান্ত বেড়েছে প্রায় 6 লাখ। করোনার ভয়াল থাবায় 30 দিনে জীবন গেছে 28,000-এর বেশি মানুষের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিকেলে, কিন্তু অধিবেশনকে ঘিরে অন্য বছরগুলোর মতো নেই কোনো উচ্ছ্বাস। চারদিকে করোনা আতঙ্ক, অসুস্থ ও বয়স্ক এমপিদের অধিবেশনে যোগ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো অধিবেশনে একজন এমপিকে সর্বোচ্চ 3 দিন অংশ নিতে বলা হয়েছে। প্রতিদিন গড়ে সর্বোচ্চ 100 এমপি অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন। এমপিদের পাশাপাশি মন্ত্রীদেরও শিডিউল অনুযায়ী অধিবেশনে যোগ দিতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল। সংসদের শুরুর দিনে চিরাচরিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এবার হচ্ছে না। বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ এলাকায় কড়া নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরামর্শ অনুযায়ী অধিবেশন সংশ্লিষ্ট প্রায় সব কর্মকর্তার কোভিড-19 পরীক্ষা করা হয়েছে। এতে অন্তত 43 জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এমপিও চিকিৎসাধীন রয়েছেন। এবার অন্য প্রসঙ্গ। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়েছে কুয়েতের সিআইডি। সিআইডির আবেদনের প্রেক্ষিতে কুয়েতের পাবলিক প্রসিকিউটর এই নির্দেশ দেন। আঞ্চলিক ইংরেজ দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার রাতে কুয়েত সিটির মুশরিক এলাকা থেকে বাসা থেকে তাকে আটক করে কুয়েত সিআইডি।
অন্যদিকে কুয়েত থেকে প্রকাশিত আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় দেশটির সিআইডি 5 বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন তারা প্রত্যেককেই কুয়েত যেতে 3000 দিনার করে দিয়েছিল। এছাড়াও প্রতি বছর ভিসা নবায়নের জন্য বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছে পাপুল। দর্শক সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে একটু পর। আবারও স্বাগত সকাল 10টার সংবাদে, দেখছেন নিউজ 24। বেহাল অবস্থা চট্টগ্রামের বহদ্দার হাট এলাকার সড়কের, চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকা দিয়ে চলাচলকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। এর আগের সংবাদেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বহদ্দারহাট এলাকার সড়কের দুর্ভোগের কথা। আবারও যদি আপনি আমাদেরকে জানাতেন এলাকার দুর্ভোগের কি পরিস্থিতি। চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় প্রধান এই সড়কটি চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে সড়কের কিন্তু বেহাল দশা। কার্পেটিং তো আগেই ছিল না, কংক্রিট বের হয়ে মাটি পর্যন্ত বের হয়ে এসেছে এই সড়কে। আপনাকে যদি ক্যামেরা চোখে একটু দেখাতে চাই, সড়কে বিভিন্ন স্থানে কিন্তু বড় বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কিন্তু এখানে পানি জমে যায়, আর যখন বৃষ্টি শুরু হয় তখন মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। আর এই সড়কে যাতায়াত করতে হয় হাজারো মানুষকে, কারণ এটি শহরের প্রধান এবং গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে যেতে হয় কালুরঘাট, বোয়ালখালী, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। আবার এই সড়ক দিয়ে প্রবেশ করতে হয় শহরের মূল বিভিন্ন জায়গাতে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশা, সংস্কার করার জন্য কেউ এখনো পর্যন্ত উদ্যোগ গ্রহণ করেনি। আপনি জানেন প্রতি বছর সড়ক উন্নয়নের জন্য বাজেটে বিশাল বড় একটি বরাদ্দ রাখা হয় সড়ক উন্নয়নের জন্য, কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়কের একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন এলাকায় কিন্তু সড়ক ভাঙা রয়েছে। স্থানীয়রা বলছে সড়ক যদি ঠিক না হয় তাহলে উন্নয়নের সফলতা কখনোই আসবে না। আপনি স্থানীয়দের সাথে কথা বলতে চাই, কতদিন ধরে এই সড়কের বেহাল দশা। আপনি কি সামনে আসেন? বহদ্দারহাট এলাকার সড়কের মধ্যে এখানে বৃষ্টি হলে বৃষ্টির সাথে সাথে এখানে গর্ত হয়ে যায়। গর্তার মধ্যে মানুষ হলে আর উঠতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। গালিব, শুনছিলেন স্থানীয়রা বলছেন বিভিন্ন সময় কিন্তু এই সড়কে বড় বড় দুর্ঘটনা ঘটে। সড়কের গাড়িগুলো কিন্তু তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ সড়কের এমন দশা, তারা অভ্যস্ত হয়ে গেছে এই সড়ক ভাঙা সড়কে চলাচল করার জন্য। তারা বলছেন খুব দ্রুত যদি উদ্যোগ গ্রহণ করা না হয়, বর্ষার আগে যদি এই সড়ক ঠিক করা না হয়, তাহলে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। স্থানীয়রা বারবার দাবি জানিয়ে আসছেন এই সড়ক যেন উন্নয়ন হয়, সড়ক যেন সংস্কার হয়, আর মানুষের দুর্ভোগ যেন কমে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গালিব। মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সড়কের বেহাল অবস্থা তুলে ধরছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে মৃত্যুর সংখ্যাও, আর এর মাঝেই তীব্র সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। অথচ এখন অক্সিজেনের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়েছে। এই অবস্থায় 20 থেকে 25 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিস্থিতির উন্নতি করতে পারছে না। লাভ বেশি হয় অনেক বিক্রেতা লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। নয়ন বড়ুয়াজয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ দিক শ্বাসকষ্ট হওয়া। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের বেলায় একমাত্র সমাধান কৃত্রিম অক্সিজেন সরবরাহ। কিন্তু এই পণ্যই এখন সোনার হরিণ হয়ে গেছে বন্দরনগরে। স্বাভাবিক সময়ে অক্সিজেনের দৈনিক চাহিদা 300 সিলিন্ডার। বর্তমানে এই চাহিদা বেড়েছে 3 থেকে 4 গুণ। এই সুযোগকেই কাজে লাগিয়েছেন বিক্রেতারা। বাজারে মাত্র 1,500 টাকার সিলিন্ডারের দাম এখন 20 থেকে 25,000 টাকা। তবুও মিলছে না এই পণ্য। 12টায় এসেছি, আসার পর থেকেই দোকানে এই ব্যানার এবং লেখা আছে সাময়িকভাবে আমরা বিক্রি করছি না, রিফিলও করছি না। সিলিন্ডার পর যে ফ্লো মিটার থাকে, যেটা দিয়ে অক্সিজেনের আপনার পরিমাপ করা যায়, সেটাও 5 থেকে 6 গুণ দাম না হচ্ছে। এতদিন সিলিন্ডারের সংকটের কথা বলা হলেও গেল কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা যায় আদতে কোনো সংকট নেই গোডাউনগুলোর। অক্সিজেন সিলিন্ডার এখানে আছে, কিন্তু তারা এখানে সংকট সৃষ্টি করে তারা আপনার ওই
প্রফিট করার জন্য পায়তারা করতেছিল। চট্টগ্রামের বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লাভজনক হওয়ায় এই ব্যবসায় লাইসেন্স না নিয়েই অনেকে নেমে পড়েছেন। তাদের ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে পরিদপ্তর। লাইসেন্সবিহীনভাবে কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার রিফিল বা ভর্তি করতে পারবে না। যে ব্যক্তি এটা লঙ্ঘন করবে তার ন্যূনতম 2 বছর থেকে 5 বছরের কারাদণ্ড। বিক্রেতাদের বক্তব্য অবশ্য ভিন্ন। বলছেন, বিস্ফোরক পরিদপ্তরের গড়িমসির কারণেই লাইসেন্স নেন না তারা। এছাড়া পণ্যের দাম বেড়েছে মধ্যস্বত্বভোগীদের কারণে। সবার গেছি লাইসেন্সের জন্য, জানেন আপনারা এটা দুবারে ধর্ণা দিয়ে লাইসেন্স পাচ্ছি না। আমি যার থেকে জমি কিনছি তার থেকে আমার সাথে সামান্য লাভ করে বিক্রি করছি। এটা যদি বেশি দামি হয়ে থাকে তাহলে আমার করার কিছু নাই। মানুষের জীবন রক্ষাকারী এই পণ্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবার স্বাগত, সংবাদে দেখছেন নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও প্রায় 4,800 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে 4,13,003 জনে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1,21,000। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 73,12,198 জন। মঙ্গলবার দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছে 1200-র মতো মানুষ। মোট মৃত্যু 38,500, আক্রান্ত 7.5 লাখ। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1,000-এর বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা 1,14,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 20.5 লাখ। 600 প্রাণহানি হয়েছে মহামারীর আরেক নতুন হটস্পট মেক্সিকোতে। মোট মৃত্যু 14,000-এর বেশি। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু কমেছে। ভারতে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এরই মধ্যে আরও আতঙ্কের খবর দিল দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ডিডিএমএ। সংস্থাটি বলছে, ভারতের রাজধানী অঞ্চল দিল্লিতে আগামী 31 জুলাইয়ের মধ্যে প্রায় 5,50,000 মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হতে পারে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 36 লাখ মানুষ। হিউস্টনে নিজ শহরে মা লার্সোনিয়া ফ্লয়েডের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েড। তার মৃত্যু 2 সপ্তাহ পরে মঙ্গলবার হিউস্টনের শহরতলিতেই সমাহিতের জন্য ঘোড়া টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। জর্জ ফ্লয়েডকে চির বিদায় জানাতে তার পরিবারের পাশাপাশি অনেক তারকা, রাজনৈতিক কর্মী ও অধিকারীদের উপস্থিতি দেখা যায়। সমাহিত করার সময় পরিবারের দাবি, নিপীড়িতদের সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকবেন ফ্লয়েড। তার মৃত্যুতে সপ্তাহের বেশি বিক্ষোভ চলে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পুলিশের নির্যাতনে তার মৃত্যুতে মিনিয়াপলিসের পুলিশ বাহিনী ভেঙে দেওয়ারও ঘোষণা আসে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবার স্বাগত, সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। এবারে খেলার খবর। করোনা থেকে বাঁচতে ইতিমধ্যে ফুটবলে বেশ কিছু নিয়ম সংশোধন করেছে ফিফা। এবার সেই পথেই হাঁটল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী মাস থেকে মাঠের ক্রিকেটে দেখা যাবে নতুন নিয়মগুলো। এর মধ্যে কোভিড-19 রিপ্লেসমেন্ট, বলে লালা মাখানো নিষিদ্ধ সহ দেখা যাবে আরও নতুন কিছু নিয়ম কানুন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবী থেকে বিদায় নিতে নাছোড়বান্দা করোনা ভাইরাস। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর থেকেই থমকে যায় এই গ্রহের মানুষগুলোর স্বাভাবিক জীবন। স্থবিরতা গ্রাস করে মাঠের খেলা ক্রিকেটকেও, কিন্তু আর কত। তাই পুরনো অনেক নিয়মকে বদলে দিয়ে বা নতুন নিয়ম সংযোজন করেই আগামী মাসে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে মাঠের ক্রিকেট। অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি প্রধান নির্বাহী কমিটির বৈঠকে অবশেষে সিদ্ধান্তে অনড়, বলে আর লাগানো যাবে না মুখের লালা। কারণ করোনা ভাইরাসের কারণে আবারও মাঠের ক্রিকেটকে থামিয়ে দিতে এই লালাই যথেষ্ট। সেই সাথে গত অ্যাশেজ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কনকাশন সাবস্টিটিউট দেখলেও এবার করোনার কারণে এশীয় নিয়মের সঙ্গে যোগ করা হলো করোনা সাবস্টিটিউট। টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটারের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তবে ওয়ানডে কিংবা টি-20-র জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
স্বাভাবিক সময়ে যে কোনো সিরিজ আয়োজনে অন্তত একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়মে করোনাকালীন সময়ে যে কোনো দেশ চাইলে স্থানীয় আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে বাড়তে পারে ভুল সিদ্ধান্ত, আর তাই প্রতি দলের জন্যই থাকছে বাড়তি একটি রিভিউ। এতদিন ধরে সীমিত ওভার ক্রিকেটে অনুমতি থাকলেও আগামী 12 মাসের জন্য টেস্ট ক্রিকেটের জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। নতুন নিয়ম কিংবা পুরনো নিয়মকে বিদায়, মাঠের ক্রিকেটে ফিরে আসুক পুরনো উন্মাদনা, এমনটাই আশা খেলাপ্রেমী কোটি মানুষের। গালি ইবনে রিয়াজ, নিউজ 24। শেষ করব সকাল 7টার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। করোনাকালের বাজেট কাল ঘাটতি 2 লাখ কোটি টাকা, বাস্তবায়নই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে জোনভিত্তিক লকডাউন শুরু, চলাফেরায় কঠোর বিধিনিষেধ, চলছে পুলিশ ও সেনা টহল। সরকারের এক মন্ত্রী ও 7 এমপি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন সিলেট সাবেক মেয়র কামরান জাফরুল্লাহর অবস্থা কিছুটা উন্নতি। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট, সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে 25 থেকে 30 গুণ বেশি দাম। এক মাসে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 2 লাখ, বাংলাদেশে 52,000, অনেকটাই নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুল রিমান্ডে, ভিসার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং করোনাকালে ক্রিকেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন করলো আইসিসি, বলে থুতু মাখালে কাটা যাবে 5 রান। এই ছিল সকাল 10টার সংবাদের সঙ্গে যারা ছিলেন, ধন্যবাদ সবাইকে।